খবরের কাগজে নীলুর কোর্টের হিয়ারিং সম্পর্কে জানা মাত্রই এবার নিজে সশরীরে কোর্টে গিয়ে উপস্থিত হলো রাইহা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অসুস্থ রাই যখন বসে বসে নিউজ পেপার পড়তে থাকে, ঠিক সেই সময়ই পাতা উল্টানো মাত্রই যখন নীলু এবং কোয়েলের অপকর্মের বিরুদ্ধে চলমান এই মামলার সম্পর্কে জানতে পারে রাই, ঠিক সেই সময় রাই ঠিক করে ফেলে যে না, যে করেই হোক না কেন ওদের কেসটা যখন কোর্টে উঠবে তাহলে সেখানে তো সাধারণ পাবলিকও যেতে পারে, আর সাধারণ পাবলিকের মাঝে যদি আমি নিজেকে আড়াল করে সেখানে ঢুকে পড়ি এবং নিজে সাক্ষী থেকে ওদের দুজনে শাস্তি হতে দেখি, তাহলে অন্তত আমার পরাণটা জোড়াবে। কিন্তু তার জন্য আমাকে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কারো চোখে আমি না পড়ে যাই। অন্যদিকে রাই বলতে থাকে, কিন্তু এই বাড়ি থেকে আমি বের হবোই বা কী তালবাহানা দেখিয়ে এবার আমাকে যে করি হোক না কেন একটা চাকরির সন্ধানের মিথ্যে গল্প সাজিয়ে ঈশাকে বোকা বানিয়ে এখান থেকে বের হতেই হবে, সময় মতো কোর্টে পৌঁছতেই হবে। অন্যদিকে যখন ঈশা বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি এত তৈরি হয়ে কোথায় যাচ্ছ বলো তো, তখন রাই বলতে থাকে ঈশা প্লিজ তুমি আমাকে আটকানোর একদম চেষ্টা করো না, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে যত শীঘ্রই সম্ভব আমি একটা চাকরির ব্যবস্থা করব, কারণ এরকম বসে বসে তোমাদের বাড়ির অন্ন ধ্বংস করতে আমার মোটেও ভালো লাগছে না। তুমি তো খুব ভালো করেই জানো যে এরকম করে হাতে হাত দিয়ে বসে থাকাটা আমার একদমই পছন্দ না। এতদিন এতটুকু তো অন্তত তুমি বুঝেছো। অন্যদিকে ঈশা বলতে থাকে যে রাই, তোমার কি মনে হয় যে তোমাদের হাত খরচটা আমি চালাতে পারবো না, তার জন্য তোমাকে বাইরে বের হতে হবে, রোদে পুড়ে তোমাকে কাজকর্ম করতে হবে? তুমি তো খুব ভালো করে জানো যে তুমি এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ নয়। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ডক্টর আঙ্কেল কি বললো যে আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি, তাহলে তোমার এখন দ্বিধাবোধ থাকার কথা না তো? তাই আমি প্লিজ আজকে আমি বের হবই, তুমি আমাকে যত আটকানোর চেষ্টা করো না কেন তুমি কোনো মতে আমাকে আটকাতে পারবে না আজকে ঈশা। অন্যদিকে রাই যখন হুড়োহুড়ি করে কোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ঠিক সেই সময় কোর্টে নীলু এবং কোয়েলকে চালান করা মাত্রই যখন ওদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, সকলের মাঝে ভিড়ে রাই নিজেকে আড়াল করে যখন বসে যায়, সেখানে থাকা অনির্বাণ, স্রোত, সার্থক, রাইয়ের মা, রাইয়ের দাদাভাই, বৌমনি সকলকে দেখে রাই চোখে জল চলে আসে আর বলতে থাকে যে বৌমনি, অনেকটা কাছে থাকা সত্ত্বেও আমি তোমাদের সামনাসামনি হতে পারছি না, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার এই মেজ ননদিনীর শাস্তির ব্যবস্থা তোমরা করেছো, তার জন্য আমি তোমাদের প্রতি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ। আমি নিজে সাক্ষী থেকে আসলে তোমার মেজ ননদিনী এবং কোয়েলের শাস্তিটা আমি দেখতে চেয়েছিলাম, তার জন্যই আমি এখানে এসেছি। কিন্তু আমার আফসোস লাগছে এই জায়গাটাতে যে আমার পরিবারের এতটা কাছে থেকেও আমি তোমাদেরকে জড়িয়ে ধরতে পারছি না। মনটা আমার বড্ড বেশি কাঁদছে, কিন্তু তা সত্ত্বেও আমাকে এখন আমি সিচুয়েশনের কাছে অসহায় হয়ে পড়েছি। এবার যদি আমি কোনো মতে তোমাদের সামনে চলে আসি, তাহলে হয়তো বা নীলু এবং কোয়েলের সর্বোচ্চ শাস্তি কোনো মতেই হবে না, ওরা আবারও কোনো না কোনো তালবাহানা করে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর নীলু যতদূর সাথের একজন মানুষ, ও কোনো না কোনোভাবে আমাকে মারার জন্য আবারও জেল থেকে পালানোর চেষ্টা করবে। আর এবার যাতে ও কোনো মতে আমাকে মারার জন্য না পালাতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমি নিজেকে আড়াল করে রেখেছি। অন্যদিকে যখন স্রোত বলতে থাকি সার্থককে যে জানান তো স্যার, কেন জানি না আমার মনে হচ্ছে যে রাই দিদিভাই আমার অনেকটা কাছে, যে আমি রাই দিদিভাইকে ফিল করতে পারছি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে যাকে কিনা খুঁজেই পাওয়া যাচ্ছে না তাকে তুমি কী করে ফিল করতে পারো বলো তো? তখন স্রোত বলতে থাকে যে স্যার, আমার মনটা বড্ড বেশি কুগাইছে, কেন জানি আমার মনে হচ্ছে যে রাই দিদিভাই আমার অনেক কাছে আছে। বিশ্বাস করুন তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।